আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা জানেন যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে রাশিয়া এবং চীন ন্যাটোর বিকল্প হিসেবে দেখে, কিংবা জিওপলিটিক্সে এই সংস্থাটিকে ন্যাটোর বিকল্প হিসেবে উপস্থাপনের একটা বিষয় রয়েছে। এখন আজকে যখন আমি এই কন্টেন্ট করছি, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য চীনে গিয়ে পৌঁছেছেন। গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে পৌঁছেছেন, এবং এই যে সম্মেলন উপলক্ষে ভ্লাদিমির পুতিনের একটা সাক্ষাৎকার চীনের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি এই সংস্থা, দ্বিপাক্ষিক সহযোগিতা, নানান বিষয়ে অনেকগুলো কথা বলেছেন। কিন্তু তার মধ্যে একটি কথা আমি আপনাদের জন্য পিক করি, সেটি হলো যে সমসাময়িক চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবেলা করার জন্য সাংহাই সহযোগিতা সংস্থার ক্যাপাসিটি আরও বাড়ানো হবে। অর্থাৎ এখন তাহলে সমসাময়িক এই সময়টিতে এসে চীনের সামনে চ্যালেঞ্জ কি? যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করা, শুল্ক লড়াই। রাশিয়ার সামনে চ্যালেঞ্জ কি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটার একটা সম্মানজনক মীমাংসা যেখানে রাশিয়া জয়ী হবে। এবং হুমকিগুলো কি, কার তরফ থেকে? এমনিতেই এই সংস্থাটি হলো পশ্চিমাদের বিপক্ষে এসে দাঁড়িয়ে ইউরেশীয় এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার জন্য এই অঞ্চলের এটি একটি জোট। এখন এখানে এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু না কিছু বিষয় রয়েছে। এই যেমন ধরুন, তাইওয়ান প্রসঙ্গ নিয়ে চীন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন, যদিও তাদের সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা চলছে। সুতরাং পশ্চিমাদের বাইরে এসে একটা বিকল্প একটা জোটের এই যে এবারের এই বৈঠক, এই বৈঠকটি অন্যান্য বছরের বৈঠকের তুলনায় আলাদা বলা হচ্ছে। কেন? একটি কারণ এটা হতে পারে যে এবারে এখানে 20টি দেশের সরকার প্রধান অংশগ্রহণ করছেন, এবং এত বড় স্কেলে এই বৈঠক এর আগে অনুষ্ঠিত হয়নি। এবং এই যে এত বড় স্কেলে, বড় পরিসরে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে, তাতে করে চীনের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি, কিংবা আরেকটু স্পষ্ট করে বললে রাশিয়া চীন যে বলয়, তাদের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধিকেই এই ঘটনা সামনে নিয়ে আসে বা এই বার্তা দেয়। এখন সেখানে আহ, ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার অংশগ্রহণও একটা বিশেষ বার্তা রয়েছে। কেন বিশেষ বার্তা রয়েছে? কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বোঝাপড়া বেশ ভালো ছিল। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার ভারত, বিশেষ করে কোয়াড এবং ইন্দো প্যাসিফিকের জন্য যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হলো ভারত। কিন্তু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে শুল্ক আরোপ করা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। দুই দেশ এখনো পর্যন্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। যুক্তরাষ্ট্র ভারতের কাছে তাদের কৃষি মার্কেট এবং ডেইরি মার্কেটে প্রবেশাধিকার চায় বলে ভারতের তরফ থেকে বলা হচ্ছে, যা ভারত তাদের কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য দিতে চায় না, এই বিষয়টিও আমরা জানি। আবার রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে যুক্তরাষ্ট্র ভারতের উপরে 25% সাজামূলক শুল্ক আরোপ করেছে। এমনিতেও আরো 25% শুল্ক আরোপ করা হয়েছিল। টোটাল 50% শুল্কের ভারে এখন আছে ভারতের পণ্যগুলো, যেগুলো তারা রপ্তানি করবে যুক্তরাষ্ট্রের বাজারে। এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ভারতের এই যে একটু টানাপোড়েন হলো, এটি রাশিয়ার জন্য একটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছে যে ভারতের মন জয় করার। আবার ধরুন, 2020 সাল থেকে সীমান্ত সংঘর্ষের জের ধরে চীনের সঙ্গে ভারতের ব্যাপক টানাপোড়েন ছিল, এবং সেই টানাপোড়েন এখন কমানোর একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি। এই সম্মেলনে হয়তো দুই দেশ তাদের মানুষজনের যাতায়াতের জন্য ভিসা নীতি হয়তো শিথিল করবে, এগুলো আমরা দেখতে পাবো। আরো নানা রকম হয়তো উদ্যোগ দুই পক্ষের তরফ থেকে নেওয়া হবে। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানে একটা বিষয় আছে, সেটি হলো যে এই যে 2020 সালে চীনের সঙ্গে যে সীমান্ত বিরোধ হয়েছিল ভারতের, তার আগে ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে একটা ট্রাইল্যাটারাল ত্রিপাক্ষিক চুক্তি ছিল। এই চুক্তিটি তখন বলবৎ ছিল, এবং এই চুক্তির আওতায় এই তিনটি দেশ 45টির মতো বৈঠক করেছে, এবং তারা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত এই বৈঠক করে নিয়েছে। কিন্তু পরে যখন চীনের সঙ্গে এই সীমান্ত বিরোধের জের ধরে ভারতের সম্পর্ক শীতল হতে শুরু করলো, চীন পাকিস্তানকে বেশ ভালোভাবে কাছে টেনে নিয়ে যেতে লাগলো।
তখন ভারতের সাথে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এখন আমরা বেশ কিছুদিন আগে যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের একটা আহ্বানের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যেখানে তিনি সেই ট্রায়ো যে চুক্তি আছে সেটিকে আবারও বলবৎ করার একটা তাগিদ দিয়েছিলেন। এখন রাশিয়া যদি সেই অবস্থানে থাকে যে তারা এখন চীনকে নিয়ে, ভারতকে নিয়ে আবারও তাদের সেই ত্রিপক্ষীয় যে চুক্তি আছে সেই চুক্তিকে তারা সবল করে তুলবে, কার্যকর করে তুলবে, তাহলে এই বৈঠকেই যদি এই আলোচনা হয়, তাহলে এই বৈঠক থেকে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসতে পারে বলেই এখন বিশ্লেষকদের ধারণা। এবং অনেকে বলছেন যে একক বিশ্ব ব্যবস্থার বিপরীতে এসে এই যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনে, তার একটা লক্ষ্য থাকতে পারে এরকম যে বিশ্বে বহু মেরুকরণ তৈরি করা বা একক যে আধিপত্য তাকে খর্ব করা। সেখানে এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ডেফিনেটলি ইরানের জন্য এখন একমাত্র মাথা ব্যথা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কেন মাথা ব্যথা? তাদের মাথা ব্যথা হলো যে তাদের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে সেটি। ইরান মনে করে যে বিজ্ঞানের অগ্রযাত্রা ঠিকঠাক রাখার জন্য, তারা তাদের যে উৎকর্ষতা আছে তা ধরে রাখার জন্য তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মনে করে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার নামে, বেসরকারি শান্তিপূর্ণ উপায়ে ইউরেনিয়ামের ব্যবহারের নামে ইরান আসলে একটা অ্যাটম বোম বা পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছে। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে ইসলাম ধর্ম অনুযায়ী এই মরণঘাতী পারমাণবিক বোমা তৈরি করা অনুমোদন নেই, কাজেই তিনি তার দেশকে বলে দিয়েছেন যেন এই বোমাটি তারা না বানায়। ফলে এখন ইরানের তরফ থেকে যখন কূটনৈতিক আলাপ আলোচনা চলে, তখন ইরান এই বিষয়টিকে সামনে আনে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না বা তারা পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছিল না। কিন্তু এই নিয়ে একটা টানাপোড়েন আছে এবং যে কোনো মুহূর্তে সেখানে একটা যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি আছে বলে ইরানের নেতারা বলেন। এই পরিস্থিতিতে এসে এর আগের বার যখন 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের, তখন আমরা দেখেছি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক নিজের আয়ত্তে রাখতে পারেনি ইরান। ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাশিয়ার সঙ্গে, মিসাইলের জন্য চীনের সঙ্গে তাদের বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং জরুরি। তাহলে ইরানের ইস্যু কি এখানে এই দাঁড়াবে? এই বৈঠকে অংশগ্রহণ করবে পাকিস্তান, অংশগ্রহণ করবে আহ, তুরস্ক। তুরস্কের ইস্যুটি সিরিয়া রিলেটেড। এখন সেখানে তাহলে কি হতে যাচ্ছে? যাই হোক না কেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেমিনার বা সভা সেখানে অনুষ্ঠিত হচ্ছে সরকার প্রধানদের, এবং আমরা সেখানে খেয়াল রাখবো যে কে কি স্বার্থ আদায় করতে পারলো, কোন দেশ কি ছাড় দিল, এবং এটি অবশ্যই তীক্ষ্ণভাবে নজরে পশ্চিমা বিশ্ব নিশ্চয়ই রাখবে যে এই জোট সত্যি সত্যি ন্যাটোর একটা বিকল্প জোট হিসেবে শক্তিশালী আবির্ভাব বিশ্ববাসীকে দেখায় কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে কি আসতে পারে এই জোটের বৈঠক থেকে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং বৈঠকের আপডেট জানার জন্য এই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।